আফনানের ফোন পেয়ে আর এক মুহূর্ত দেরি করেননি সারোয়ার সাহেব। রাতেই ভাইয়ের বাসায় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন। দুটো বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, গাড়ি করে গেলে মিনিট 5 লাগে, 20 মিনিট নাগাদ পৌঁছানো যায়। বাসায় যাওয়ার পর সব কিছু ঠিকঠাক চলছিল। এরকম হুটহাট যাওয়া আসা তাদের হয়েই থাকে। এ নিয়ে অত ভাবেনি আফজাল সাহেব। বরাবরের ন্যায় দুই ভাইয়ের আড্ডায় মুখরিত হয়েছে তাদের লিভিং রুম। অন্যদিকে দুগিন্নি মিলে রান্নায় লেগে পড়েছে। ঘরে যত কিছুই রান্না করা থাকুক না কেন, দুজন একত্র হলে আবার নতুন করে একটা কিছু বানাবে। আজকাল কী সব নতুন রেসিপি ইউটিউবে পাওয়া যায়, ওসব একা বানানোর সাহস করে না কেউই। তাই দুজন একসাথে হলে সেখান থেকেই দু একটা রেঁধে ফেলেন তারা। তবে আজ সানা খেয়াল করলেন মুনিয়া অন্য দিনের তুলনায় কিছুটা চুপসে আছে। এমনি কথা বলছে ঠিকঠাক, তবে তার ভেতর কেমন চাপা অস্থিরতা বিদ্যমান। সেদিকে একবার তাকিয়ে রান্নায় মনোযোগী হলেন তিনি। ননস্টিকের ঢাকনাটা তুলে আর একবার নিশ্চিত হলেন রান্না শেষ কিনা। এরপর চুলোটা নিভিয়ে মুনিয়ার উদ্দেশ্যে সন্ধিহান কণ্ঠে বললেন, কি হয়েছে তোর বলতো? এসেছিস পর থেকে লক্ষ্য করছি ভীষণ অস্থির হয়ে আছিস। এতক্ষণ উসকুস করতে থাকা মুনিয়া এবার খানিক সতর্ক হলেন। ভাবি তাহলে ঠিক কিছু একটা আন্দাজ করে নিয়েছেন। এখন সে কি বলবে? নিজে এখনই বলে দিবে নাকি সারোয়ার সাহেবের জন্য অপেক্ষা করবেন? উনি তো বলেছিলেন ভাইজান ভাবিকে সামনে রেখে একেবারে বিষয়টা তুলবেন। মুনিয়াকে নিশ্চুপ দেখে আবারও মুখ খুললেন সানা। হয়েছেটা কি বলবি তো? মাহার কিছু হয়েছে? মাহার নাম শুনে বিচলিত হয়ে পড়লেন মুনিয়া। না, আর সম্ভব না। এরপর উনি মুখ ফসকে কিছু একটা বলে ফেলবেন। তার থেকে ভালো এখনই সারোয়ার সাহেবের ওখানে চলে যাক, যা বলার উনিই বলবেন। বলছিলাম ভাবি, আপনার ভাই কিছু কথা বলতে চাচ্ছিল আপনাদের সাথে। আমাকে বলল রান্না শেষ করে আপনাকে নিয়ে যাতে ওখানে যায়। আচ্ছা চল। কি বলে শুনি। রাত হয়ে গেছে কতটা, এরপর কখন ডিনার সার্ভ করব আর কখন খাবি তোরা? তারা দেখিয়ে বললেন সানা। ওদিকে মুনিয়া সরে ওনাকে আগে যাওয়ার জায়গা করে দিল। ভাবি বেরিয়ে গেলে সেও পিছু পিছু অগ্রসর হলো। এতক্ষণ আড্ডায় মুখরিত রুমটা এখন থমথমে। ডিভানে হাত পা তুলে আরাম করে বসে থাকা সারোয়ার সাহেব হাত পা নামিয়ে মেরুদণ্ড সোজা করে বসে আছেন, আর কিছুক্ষণ পরপর আর চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছেন। মুনিয়ার আগের অস্থিরতাটা আরও বেড়ে গিয়েছে। সে ভীত চোখে একবার সারোয়ার সাহেবের দিকে আর একবার ভাবির দিকে তাকাচ্ছে। আর সানার ভাবভঙ্গি দেখে সঠিকভাবে কিছু আন্দাজ করা যাচ্ছে না, তবে তাকে ভীষণ বিরক্ত মনে হচ্ছে এবং সেই বিরক্তি ভরা চাহনি নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন। আর এনাদের এই অবস্থার জন্য যার অবদান অর্থাৎ আফজাল সাহেব, সে বহাল তবিয়তে পায়ের উপর পা তুলে বড় চেয়ারটায় বসে আছেন। চেহারার অবস্থা মারাত্মক গম্ভীর। তার ছেলে এমন একটা কাজ করতে পারে ভাবতেই পাচ্ছেন না। আর তারই ছোট ভাই ছেলেটাকে এভাবে আগলাতে চাচ্ছে কেন, সেটাও তিনি বুঝতে পারছেন না। ভাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে একটু নড়ে চড়ে বসলেন সারোয়ার সাহেব। এরপর ইতস্ততভাবে বলে উঠলেন, দেখুন ভাইজান, ছেলেটা ছোটবেলা থেকে আমার সাথে বেশ খোলামেলা। আপনাকে ভয় পেলেও ও আমার সাথে সব কিছু সহজেই শেয়ার করে ফেলত। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ঘটনাচক্রে এবার ওর মনের কথা যাকে ঘিরে সে আমার মেয়ে। কিন্তু তাতে কি, আপনাদের মতো জামাই পাওয়া যে কত বড় নিয়ামত তা বলার অপেক্ষা রাখে না। আর ওর এভাবে সরাসরি বলায় আমি একদমই কিছু মনে করিনি, বরং ওর সৎ সাহস দেখে মুগ্ধ হয়েছি। তাই বলে এসব কথা সরাসরি তোমাকে বলবে? পরিবেশ পরিস্থিতি বলেও তো একটা ব্যাপার আছে সারোয়ার। তোমার মুনিয়ার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহারও তো একটা মতামতের ব্যাপার আছে। ও যে সরাসরি তোমার কাছে মাহাকে চেয়ে বসলো, এখন তুমি ওর মুখের দিকে চেয়ে হলেও এ বিয়েটা দিতে রাজি হয়ে যাবে। ও কি সেটা জানে না? তাছাড়া মাহা মামনির বয়সই বা কত?
লেখাপড়া শেষ করলে ওর জন্য ভালো ভালো পাত্রের লাইন লেগে যাবে, আর তুমি এখনই আমার ছেলেটার পাল্লায় পড়ে মেয়ের ভবিষ্যৎ ভাসিয়ে দিতে চাইছো? এ যাত্রায় চুপ করে থাকা সম্ভব হলো না মুনিয়ার। প্রতিবাদ করে বলে উঠলেন, আপনাদের মতো ছেলেকে পেয়েও ফিরিয়ে দিলে বরং আমার মেয়ের ভবিষ্যৎ ভাসিয়ে দেওয়া হতো ভাইজান। আর আমার মেয়েটার জন্য আপনাদের চেয়ে ভালো পাত্র আমরা সারা জীবন খুঁজলেও পাবো না। একদমই তাই। আপনাকে নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র সংশয় নেই ভাইজান। এখন আপনাদের যদি কোনো আপত্তি থাকে আমাদের মেয়েটাকে ঘরের বউ করতে, তাহলে নির্দ্বিধায় বলুন, আমি ছেলেটাকে বুঝিয়ে বলবো। শেষের কথাটুকু বলতে গিয়ে এক প্রকার গলা ধরে এলো সারোয়ার সাহেবের। ভাইজান তো আপনাদের জন্য অন্য মেয়েও দেখছিলেন। হতেই পারে বউ হিসেবে মাহাকে ওদের পছন্দ নয়, তাই খোলাখুলি জিজ্ঞেস করে বসলেন। আফজাল সাহেব নিশ্চুপ, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছেন। ওদিকে বাকিদের অবস্থা শোচনীয়। একমাত্র সানাই কটমটে চোখে তাকিয়ে আছেন ওনার দিকে। নেহাতি ছোট ভাই আর ভাইয়ের বউ এখানে উপস্থিত, না হলে কড়া কয়েকটা কথা শুনিয়ে ওনার এই গম্ভীরপনা তিনি বার করতেন। কই, মাহার মতো এমন একটা মেয়েকে ছেলের বউ হিসাবে পেয়ে চাঁদমুখ করে রাজি হয়ে যাবেন, তা না বসে বসে ফোঁড়ন কাটছেন খেতো সানার মাথায়। তবে সরাসরি কখনো কথাটা তোলা হয়নি। যদি ওনার এমন প্রস্তাবে দু ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হয় তাই। তবে আজ যে সৃষ্টিকর্তা তার ইচ্ছাটা এভাবে কবুল করে নেবেন ভাবতেই পাচ্ছেন না। এর জন্য মনে মনে অশেষ শুকরিয়া আদায় করলেন তিনি। বেশ খানিকক্ষণ চিন্তাভাবনার পর অবশেষে মুখ খুললেন আফজাল সাহেব। জায়গা ছেড়ে ধীর পায়ে উঠে এসে সারোয়ার সাহেবের কাঁধে হাত রাখলেন। অতঃপর বললেন, তুমি জানতে চাইলে না আমার আপত্তি আছে কি না? হ্যাঁ, আমার আপত্তি আছে সারোয়ার। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র বজ্রাহতের ন্যায় ভাইয়ের মুখের দিকে চাইলেন সারোয়ার সাহেব। কম্পিত কণ্ঠে আওড়ালেন, ভাইজান। হ্যাঁ, মাহাকে আমি সারা জীবন নিজের আর এক সন্তান ভেবে এসেছি। তুমি বলতে পারবে ছোটবেলায় কতটা সময় ও তোমাদের কাছে ছিল? সারাটা দিন মেয়েটা তো সানার সাথে সাথে থাকতো আর অপেক্ষা করতো কখন বিকেল হবে আর ওর চাচ্চু এসে ওকে খেলতে নিয়ে যাবে। অফিসের এক গাদা কাজ সেরে যখন বাসায় ফিরতাম, দরজা খুলতে একটা ছোট্ট মেয়ে তার আদুরে হাত দুটো আমার দিকে বাড়িয়ে রাখত। বিনা শব্দেই বুঝিয়ে দিত সে কোলে উঠতে চায়। ওই মুখটা দেখতাম, ব্যাস, সারা দিনের ক্লান্তি জানালা দিয়ে পালাতো। রাতে একবার জোর করে মুনিয়া বাসায় নিয়ে যেত ওকে। যাওয়ার সময়ও মেয়েটা মায়ের কাছে কান্না জুড়ে দিয়ে বলতো, আমরা সবসময় চাচ্চুর বাসায় কেন থাকি না মাম্মা? আর মুনিয়া তখন নানা কিছুতে ভুলিয়ে বাসায় নিয়ে যেত ওকে। এক নাগাড়ে এতগুলো কথা বলে দম নিলেন আফজাল সাহেব। ঘাড় ঘুরিয়ে চারপাশে দেখে বুঝলেন ওনার মতো কারোর চোখই শুকনো নেই। চশমাটা খুলে নিজের চোখটা মুছে নিলেন। পরপর হেসে বললেন, আর তোমরা কিনা আমার সেই মেয়েটাকে বলছো ঘরের বউ করতে? আরে ঘরের বউ তো অনেক পর হয়ে যায়। মাহাকে আমি নিজের মেয়ের মতো করে ঘরে তুলব। বলতে পারো এতগুলো বছর পর লাইসেন্স সহ আমার ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনবো আমি। বাইরের দুনিয়ার কাছে ও হয়তো আমার ছেলের বউ, আফনানের বউ, কিন্তু আমার কাছে ও আমার আরেক মেয়ে, আমার সেই ছোট্ট মাহা। যতদিন বেঁচে আছি সেভাবেই আগলে রাখবো ওকে। আফজাল সাহেবের কথা সম্পন্ন হতেই সশব্দে হেসে ফেললেন সকলে। সানা আলগোছে চোখ মুছে জড়িয়ে ধরলেন মুনিয়াকে। সারোয়ার সাহেবও আর আবেগ ধরে রাখতে পারলেন না। ভাইজানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ফেললেন। লিভিং রুমের থমথমে পরিবেশ পুনরায় মুখরিত হয়ে উঠল। পরদিন সকালে ঢাকা আসার সবচেয়ে দ্রুত ফ্লাইট ছিল সকাল 8:30টায়। আফনান ওটারই দুটো টিকিট বুক করে সকাল সকাল মাহাকে নিয়ে বেরিয়ে পড়েছে। একটাও কথা বলেনি, একদম চুপ করেছিল। বিষয়টা আফনানকেও ভাবালেও রাস্তায় খুব একটা পাত্তা দিল না। একেবারে প্লেনে উঠে মাহাকে বসিয়ে দিয়ে নিজে পাশে বসে বলল, সমস্যা কী তোর? আরে কী সমস্যা না বললে বুঝবো কী করে? কিছুটা ধমকে জানতে চাইল আফনান। এবারেও নিশ্চুপ মাহা। বিচলিত হয়ে পড়ল আফনান। ভাবল উঁচু স্বরে কথা বলায় মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। বসে থেকেই মাহার দিকে একটু ঘুরে গেল সে। আলতো করে গালে হাত রেখে নরম কণ্ঠে বলল, কি হয়েছে পাখি, বল আমাকে। সকালের খাবারটাও ঠিকভাবে খেলি না, এখনো পর্যন্ত একটা কথাও বলিসনি আমার সাথে। আফনানের আদুরে আহ্বানে মাহার রাগ নিমেষে গলে গেল।
অভিমানগুলো কান্না হয়ে দুচোখ গড়িয়ে পড়ল। আগের চেয়েও বেশি অস্থির হয়ে গেল আফনান। কাঁদছিস কেন মাহা? প্লিজ কিছু তো বল। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবার। কয়েকবার ফুপিয়ে কোনো রকম শান্ত হলো মাহা। নিজের গালে থাকা আফনানের হাতটা নামিয়ে নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরে বলল, তুমি যাওয়ার জন্য ফ্লাইট কেন বুক করেছ? ফ্লাইট কেন বুক করেছি মানে? করেছি কেন? আমি তো সবসময় ট্রেনে যাই। এবারও না হয় যেতাম। বোকার মতো কথা বলিস না মাহা। ট্রেনের টিকিট এক রাতের মধ্যে আমি কোথায় পেতাম? তাহলে বাসে করে যেতাম। চোখ বন্ধ করে শ্বাস ফেলল আফনান। মেয়েটার কি হয়েছেটা কি আজ? রাগ সামলে বলল, ফ্লাইটে যেতে এক্স্যাক্টলি তোর কি সমস্যা হচ্ছে বলবি আমাকে? মাহা এবার আফনানের বাম হাতটা টেনে নিল। আফনানের ফর্সা হাতে চমৎকারভাবে মানিয়ে যাওয়া কালো ঘড়িটা দেখিয়ে বলল, আমরা উঠেছি 8:30টায়। তাকিয়ে দেখো, আর 20 মিনিটের মধ্যে হয়তো নেমেও যাব। জীবনে প্রথমবারের মতো তোমার সাথে একা জার্নি করছি আমি। এটা আমার জন্য কতটা স্পেশাল তুমি বুঝবে না। এর আগে যতবার আমি একা কোথাও গিয়েছি সারাটা সময় মনে মনে শুধু তোমাকে আমার পাশে ভেবেছি। আজ এত দিন পর আমার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। আমি চেয়েছিলাম এই জার্নিটা আরও দীর্ঘায়িত হোক, কিন্তু তুমি সেটা হতে দাওনি। আফনান নির্বাক, তার চোখে মুখে এক রাশ মুগ্ধতা। মাহা তাকে নিয়ে এতটা গভীরভাবে ভেবেছে সে বুঝতেও পারেনি। মেয়েটা সব সময় তার ভয়ে নিজেকে এতটা গুটিয়ে রাখত যে আপনার মাহার মনে চলতে থাকা এই অনুভূতিগুলো ধরতেই পারেনি কোনো দিন। নিজেকে সামলে মাহার ভেজা চোখ দুটো মুছিয়ে দিল আফনান। তুই আজ আমাকে কি দিয়েছিস তোর কোনো ধারণা নেই মাহা। তবে কথা দিচ্ছি আজকের পর আমাদের সেকেন্ড জার্নিটা হবে পুরোপুরি তোর মনের মতো। হেসে ফেলল মাহা। এক পাশ থেকে আফনানকে আলতো হাতে জড়িয়ে ধরতে নিলে সেই হাত ধরে থামিয়ে দিল আফনান। মাহার কান্না ভেজা ঘন পাপড়ি, ঈষৎ গোলাপি নাক আর শুকিয়ে থাকা রক্তিম ঠোঁটজোড়া দেখে শুকনো ঢোক গিলল আফনান। পরপর কানের কাছে মুখ নিয়ে মৃদুর স্বরে বলল, এই একটু আধটু জড়িয়ে ধরায় আমার কিছুই হবে না মাহা, বরং আমার পাখিটাকে ভিন্নভাবে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা কয়েক গুণ বেড়ে যাবে। অনেক কষ্টে বিয়ে অবধি নিজেকে সামলাচ্ছি, আমার সেলফ কন্ট্রোলের পরীক্ষা নিস না। মেইন গেট দিয়ে গাড়িটা ঢোকা মাত্রই ঘড়ির দিকে তাকালো আফনান। 10টার কিছু বেশি। ঘাড় ঘুরিয়ে একবার মাহার দিকে দেখল সে। মেয়েটার এতক্ষণের শুকনো মুখটা আবার কেমন ঝলমলে হয়ে উঠল না। এতদিন পর সবাইকে দেখবে এজন্যে। মাহাটা বাচ্চাই রয়ে গেল, কিন্তু সে তো আর বাচ্চা নয়। ভাবনার দূরদর্শিতায় বাসায় যাওয়ার পরবর্তী ঘটনাগুলো পরপর আন্দাজ করে ফেলেছে আফনান। সব ভেবে চেনা বিষাদের ছায়াটা ফিরে এলো তার মুখ জুড়ে। গাড়ি তখন বেসমেন্টে দাঁড়িয়ে আছে। হাতের ব্যাগটা গুছিয়ে হুড়মুড়িয়ে নামতে ব্যস্ত হয়ে পড়ল মাহা। পাশ থেকে তখনই হাত ধরে আটকে দিল আফনান। মাহাকে চোখের ইশারায় বসতে বলে পরপর ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, আপনি লাগেজগুলো বাসায় রেখে আসুন, আমি গাড়ি পার্ক করে আসছি। মাহা তখনও প্রশ্নবোধক চাহনিতে তার দিকে চেয়ে অধৈর্য কণ্ঠে বলে উঠল, তুমি গাড়ি পার্ক করে এসো না, আমাকে যেতে দাও। এত তাড়া কিসের তোর? এবারে শান্ত হলো মাহা। আফনানের কথার ধরন স্বাভাবিক ঠেকল না তার কাছে। সে পিটপিট করে চেয়ে স্যারের পরবর্তী নির্দেশের অপেক্ষায় নিচের দিকে চেয়ে রইল। মিনিট খানেক কিছু একটা ভেবে আবারও ডেকে উঠল আফনান, মাহা। হুম। ঢাকায় তোর খুব ক্লোজ, বাসার সবাই চেনে এমন দুজন ফ্রেন্ডের ফোন নাম্বার দে তো। এতক্ষণে ঝিমিয়ে যাওয়া মাহা কৌতূহলের তীব্র তাড়নায় গোল গোল চোখে চাইল আফনানের দিকে। কোনো কিছু না ভেবে মুখ থেকে বেরিয়ে গেল, দুজন কেন? আমার তো এমন অনেক ফ্রেন্ড আছে, কিন্তু ওদের নাম্বার তুমি কেন চাইছো বলো তো? আই অ্যাম নট অ্যান্সারেবল টু ইউ। বেশ, তাহলে আমিও দেব না নাম্বার। আমাকে রাগাস না মাহা। আফনানের ঠান্ডা হুমকিতে ভয় পেলেও প্রকাশ করল না মাহা। ভাবল আফনান যেহেতু নাম্বার চাইছে তাহলে বিষয়টা সিরিয়াস। ব্যাগ থেকে ফোন বের করে গোমড়া মুখ করে বলল, ফরওয়ার্ড করে দিচ্ছি, চেক করো। হাত উঁচিয়ে থামিয়ে দিল আফনান।
নিজের ফোনটা হাতে নিয়ে বলল, মুখে বল। এই কপি পেস্টের যুগে কে এভাবে নাম্বার বলে? নিজের মতো কিছুক্ষণ বিড়বিড় করে বলতে শুরু করলো, লিখো 01895। নাম বল। ইহান। মাহার বলতে দেরি নেই, সেকেন্ডে বিস্মিত চোখে তাকালো আফনান। এমন ভর্ৎস করে দেওয়া চাহনি দেখে আরও একটু গুটিয়ে জানালা ঘেঁষে বসলো মাহা। আমতা আমতা করে বলল, আফনান, এভাবে তাকানোর কি আছে? তুমি তো চাইলে। আফনান উত্তর না দিয়ে তড়িৎ বেগে মাহার হাত ধরে টেনে নিজের উপর ফেলল। বরাবরের মতো ভয়ে চোখ বুজে ফেলল মাহা। আফনান যতবার কাছে এসেছে ততবার অনুভূতির প্রগাঢ়তায় মাহা চোখ মেলে রাখতে পারেনি কিছুতেই। চোখ বুজে আফনানের উত্তপ্ত শ্বাস প্রশ্বাস ফিল করতে পারছে মাহা। ঠোঁট দুটো নাড়িয়ে কিছু বলবে তার আগেই নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে নামিয়ে দিল আফনান। তোর এই ক্লোজ ফ্রেন্ড ছেলে? রাগ গাম্ভীর্য সব মিলিয়ে মাহার কাছে কেমন অন্যরকম ঠেকলো আফনানের কণ্ঠস্বর। আফনান যেভাবে ধরে আছে এভাবে থাকলে তো সে একটা শব্দও উচ্চারণ করতে পারবে না। নড়ে চড়ে খানিক দূরত্ব বাড়াতে চাইলে আরও গভীরভাবে জড়িয়ে নিল আফনান। যা বলার এভাবে বলো। ও ছেলে না, তাহলে ইহান বললি কেন? ওর নামটাই এমন, ওকে বাসার সবাই চেনে, তুমিও দেখেছো কয়েকবার। আমাদের পাশের বিল্ডিংয়ে থাকতো ওরা। ছোট থেকে এক স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি আমরা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ঘন ঘন শ্বাস ফেলল মাহা। মাহার কথার ভাবার্থ বোধগম্য হতেই যে বেগে ধরেছিল ঠিক তত দ্রুতই ছেড়ে দিল আফনান। মাহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নেমে ড্রাইভিং সিটে বসে বেসমেন্টে পার্কিংয়ে ব্যস্ত হয়ে গেল। ভাবখানা এমন, এতক্ষণ সে কিছু করেনি। মাহার উপস্থিতিও নগণ্য মাত্র। হতভম্ব মাহা গাড়ি থেকে নেমে বোকা চোখে তাকিয়ে আছে কেবল। আফনান এগিয়ে এসে হাত ধরে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, আজকে বাসায় যাওয়ার পর বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোর ত্রিসীমানায় যেতে পারবো কিনা সন্দেহ। তোর বাপ চাচাকে খুব ভালো চেনা আছে আমার, এই জন্যই একজন থার্ড পার্সনের নাম্বার নিয়ে রাখলাম। প্রয়োজনে ওর মাধ্যমে ভায়া হয়ে তোর সাথে দেখা করতে আসবো আমি। এটুকু বলে থামল আফনান। অতঃপর মাহার গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিষণ্ণ কণ্ঠে বলল, তুই তো আমাকে ছাড়া দারুণ থাকবি, কিন্তু তোকে কিছুক্ষণ না দেখতে পেলেই যে আমার দম বন্ধ লাগে মাহা। আমি কি করব বল? মাহার পুরো শরীর শিরশির করে উঠল। সারা জীবন যা পাওয়ার জন্য হাহাকার করে গেছে তা অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে নিজেকে সামলাতে ব্যর্থ সে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আফনান যত্নে সেটুকু মুছে দিয়ে বলল, আয়। আফজাল সাহেবের বাড়িতে হুটোপুটি অবস্থা, যেদিকে পাচ্ছে দৌড়চ্ছে নানা কাজে। সারোয়ার সাহেব এ বাসা টু ওই বাসা করতে করতে হাঁপিয়ে গেলেও থামছেন না। কাছের আত্মীয়রা সবাই আসছেন এক এক করে। ছেলে মেয়েগুলোর বেহুদা চেঁচামেচিতে টিকতে না পেরে সানা সমানে চিল্লাচ্ছেন, তবুও এদের থামানো যাচ্ছে না। আফিয়াকে সাথে নিয়ে মুনিয়া গেছে আফনানের জন্য আংটি ঘড়ি কিনতে। আজকালকার ছেলে মেয়েদের পছন্দ তো, তাই একা যেতে ভরসা পাননি। বাসায় এসেছে পর থেকে কেউ কারো মুখ দেখেনি আফনান মাহা। দেখেনি বলতে তাদের দেখতে দেওয়া হয়নি। এসেছে পর থেকে মাহাকে বগল দাওয়া করে নিজের রুমে নিয়ে এসেছেন সানা। সন্ধ্যার আগ পর্যন্ত তার এখান থেকে বেরোনো বারণ। আর আফনান এসবে বিশেষ অবাক হয়নি। সে জানতো এমন কিছুই হবে। সে নিজের রুমে এতক্ষণ লম্বা ঘুম দিয়ে ফেলেছে। ওদিকে নানান অনুভূতির মিশেলে হাঁসফাঁস করছে মাহা। লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। কাজিনগুলো সমানে লজ্জা দিয়ে যাচ্ছে তাকে। মাঝে মাঝে ঢাল হয়ে সানা বাঁচাতে আসলেও কাজের ব্যস্ততায় আবার চলে যেতে হচ্ছে। মূলত এত সব ঘটনার সারাংশ হলো আজ সন্ধ্যায় মাহা আপনাদের আক্ত করানো হবে। মাহা যেহেতু ভার্সিটি পড়ছে আর মাত্রই নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, আপাতত তার কোনো ছুটি নেই। পড়াশোনার কোনো রকম ক্ষতি করে দীর্ঘ সময় লাগিয়ে মাহার বিয়ে দিতে পারবেন না আফজাল সাহেব। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজই ঘরোয়াভাবে ওদের আকদ করে রাখা হবে। এরপর মাহার ক্লাস আর আফনানের ছুটি মিলিয়ে পরে অনুষ্ঠান করে ওয়ালিমা করে মেয়ে উঠিয়ে দেওয়া হবে। ঘটনার শেষ এখানেই নয়, মাহা আর আগের মতো
একা সিলেট যাবে না। মেয়ে উঠিয়ে না আনা পর্যন্ত মাহা আফনানের একসাথে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আফজাল সাহেব। মাহা এখনও পড়াশোনা শেষ করেনি, এখনই বিয়ে সংসারের দিকে মন ঘুরে গেলে ক্ষতি হতে পারে ভেবে এই সিদ্ধান্ত। তাছাড়া তার হতচ্ছাড়া ছেলেটার উপরও বিশ্বাস নেই ওনার। ভাইয়ের দিকে চেয়ে এ বিষয়ে আর কথা বাড়াতে পারেনি সারোয়ার সাহেব। আর মাহাকে যেহেতু একা সিলেট পাঠানো হবে না এবার, তাই মুনিয়াকেও সাথে পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আফজাল সাহেব। মাঝখান দিয়ে বিরাট বিপাকে পড়েছে মুনিয়া। শেষে কিনা মেয়েকে মেয়ে জামাইয়ের থেকে পাহারা দিতে তাকে যেতে হচ্ছে। বিয়ে তো হয়েই যাচ্ছে, কী হতো ছেলে মেয়েগুলো একসাথে থাকলে। মাহা তো আর বাচ্চা নয়, সংসার সামলানোর মতো বয়স তার হয়েছে, এত লাই দেওয়ার কিছু হয়নি। কিন্তু ভাইজানকে এসব কে বোঝাবে। অগত্যা নিজেকে এইদিকে সব গুছিয়ে মেয়ের সাথে ব্যাগ গুছিয়ে রওনা দিতে হবে। এখান থেকে তো যা যা পছন্দ হয় পরে নে এখনই। সানার রুমে পুরো বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের গয়নার বাক্স। বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে অনেক গহনা পেয়েছিলেন বিয়ের সময়, সেসব এক এক করে মাহার সামনে মেলে ধরেছেন সানা। একটু পরই কাজী চলে আসবে, মাহাকে লাল জামদানি পরিয়ে হালকা মেকআপে রেডি করানো হয়ে গেছে। এখন পালা গহনার। এত সবের মধ্যে মাহাকে কোনটা পরতে দিবে তা নিয়ে সন্দিহান সানা, তাই মাহাকেই বললেন বেছে নিতে। বেশ কিছুক্ষণ তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে একটা চিকন 2 লেয়ারের চেন তুলে নিল মাহা, সাথে ম্যাচিং কানের দুল আর হাতের জন্য রুবি বসানো 2টো চিকন চুড়ি। গহনাগুলো সানার হাতে তুলে দিয়ে বলল, আমার এগুলো ভীষণ পছন্দ হয়েছে বড় মা, এগুলো পরি প্লিজ। এ কি, আজ তোর বিয়ে মাহা? এত এত গয়না থাকতে এগুলো পছন্দ হলো তোর? রাখ, এগুলো অন্য সময় পরিস, আজকের জন্য ভারী কিছু দেখ। বউ মানুষ তুই। তোমার ছেলের এত সাজগোজ পছন্দ নয় বড় মা, ওর সিম্পল কিছুই পছন্দ, খানিক আইঢাই করে বলল মাহা। ওদিকে ঠোঁট প্রসারিত করে হাসল সানা। মেয়েটার গাল টেনে চুমু খেয়ে বললেন, বেশ ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাকি সাজ শেষ কর, আমি একটু পর আফিয়াকে পাঠাবো তোকে নিয়ে যেতে। সানা প্রস্থান করতেই উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল মাহা। এলোমেলো পায়ে পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। বুকের ভেতরটা তীব্র গতিতে ধুকপুক করছে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। কিভাবে আফনানের সামনে দাঁড়াবে সে? হাতগুলো ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। সে যেমন সেজেছে আফনানও সেজেছে নিশ্চয়ই। লোকটা এমনিতেই মাত্রাতিরিক্ত হ্যান্ডসাম, বড়রূপে কেমন লাগছে ওকে। বাসা ভর্তি মেহমান, বাসার কেউ কারোর দিকে তাকানোর সময় অবধি পাচ্ছে না, যে যেদিকে দরকার ছুটছে। আর এত কাজের মাঝখানে নিজের বাসায় এভাবে শোপিসের মতো বসে থাকা আফনানের ধাতে নেই, তাই তার চোখে মুখে বিরক্তি লেপ্টে আছে। বিকাল থেকে সেও মোটামুটি ব্যস্তই ছিল। একটু আগে আফজাল সাহেব ধমকে রেডি হতে পাঠিয়েছেন, আর রেডি হয়ে এলে সেই যে সোফায় বসিয়ে রেখেছেন নড়তে পর্যন্ত দিচ্ছেন না তাকে। এশার নামাজ আদায় করে মুরব্বীরা একে একে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হলেন। এদিকে প্রয়োজনীয় বসার ব্যবস্থা করা হয়েছে। মুহূর্তে কাছের আত্মীয় স্বজনে বসার ঘর পরিপূর্ণ হয়ে উঠল। আফনানের সামনে চেয়ার দিয়ে কাজীকে বসানো হয়েছে। বরকনেকে এখন আলাদা আলাদা রুমে বসানো হয়েছে। কাজী দুজনের কাছে আলাদাভাবে যেয়ে বিয়ে পড়িয়ে এলে তারপর দুজনকে একসাথে বসানো হবে। সারোয়ার সাহেব আফনানের হাত দুটো ধরে বসে আছেন। ভদ্রলোকের চোখ একটু পরপরই ভিজে উঠছে। নিজের এত কাছে, নিজের বংশের মধ্যে মেয়ে বিয়ে দিতেই এত কষ্ট হচ্ছে, তাহলে দূরে কোথাও মেয়ে দিলে বাকিটা জীবন তাকে কী ভয়াবহ অশান্তি নিয়ে কাটাতে হতো ভাবতে আঁটকে উঠছেন তিনি। ওনার মনের অবস্থা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে আফনান। বলা বাহুল্য, সবসময়ের চটপটে আত্মবিশ্বাসী আফনান আজ ভীষণ নার্ভাস। যেচে মেয়েটার সারা জীবনের দায়িত্ব তো নিচ্ছে, মেয়েটাকে ভালো রাখতে পারবে তো। একমাত্র তার অনুরোধেই সারোয়ার সাহেব তার আত্মার অংশ মেয়েটাকে তার হাতে তুলে দিচ্ছেন। এর সম্মান নিজের জীবন দিয়েও হলেও রাখবে সে। সারোয়ার সাহেবের ধরে রাখা হাত দুটো মৃদু ঝাঁকিয়ে চোখের ইশারায় আশ্বস্ত করল আফনান। তারপর সারোয়ার সাহেব নিজেকে সামলে কাজীকে বিয়ে পড়ানোর অনুমতি দিলেন।
আফিয়া, শুভ্র, জেরিন আর বাকি সবাই দরজার কোণে হৈ হৈ করে দাঁড়িয়ে আছে। তাদের উত্তেজনার শেষ নেই। শুভ্র প্রতিটা মোমেন্ট ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। সানা আর মুনিয়া মাহার সাথেই আছেন। আফজাল সাহেব ছেলের ঠিক পেছনে দাঁড়িয়ে। তার নির্দেশ মোতাবেক আফনানের সামর্থ্য অনুযায়ী দেনমোহর নির্ধারণ করা হয়েছে এবং এই মুহূর্তেই সম্পূর্ণ দেনমোহর উসুল করা হচ্ছে। সারোয়ার সাহেব এ বিষয়ে ভাইয়ের সিদ্ধান্ত পূর্ণ সমর্থনের সাথে মেনে নিয়েছেন। বিনা কাল বিলম্বে সম্পন্ন হয়েছে মাহা আফনানের বিয়ে। সাধারণত মেয়েদের একটু বেশি সময় প্রয়োজন হলেও মাহার ক্ষেত্রে ব্যতিক্রম হলো। বাড়িয়ে রাখা কাগজে দ্রুত সাইন করে ৩ কবুল বলে সৃষ্টিকর্তার ইচ্ছায় নিজেকে আফনানের নামে বাকি জীবনের মতো লিখে দিল। মোনাজাত শেষ হতেই মেয়েকে জড়িয়ে ধরে সশব্দে কেঁদে ফেললেন মুনিয়া। সানা উঠে এসে মা মেয়েকে শান্ত করার প্রয়াস চালালেন। কাজী সহ অন্যান্য বাহিরের লোকজন বেরিয়ে গেলে আফিয়া দ্রুত কদমে উপস্থিত হলো সেখানে। উদ্বিগ্ন গলায় মুনিয়ার উদ্দেশ্যে বলল, ও ছোট মা, এবারে ছাড়ো মাহাপ্পিকে। এমনিতেই মাহাপ্পি খুব একটা সাজগোজ করেনি, তার উপর তুমি এভাবে ধরে কান্নাকাটি করলে ওটুকুও মুছে যাবে। বরকনের অনেক ফটোগ্রাফি বাকি, আমি নিয়ে যাচ্ছি মাহাপ্পিকে। আফিয়ার কথায় সকলে সমস্বরে হেসে ফেললেন মুনিয়া নিজেও। মেয়ের মাথার ওড়নাটা ঠিকঠাক করে দিয়ে পাশ থেকে উঠে এলেন। মুনিয়া উঠে দাঁড়ালে 1 সেকেন্ড অপেক্ষা করল না আফিয়া। জড়সড় হয়ে বসে থাকা মাহাকে এক প্রকার টেনে তুলে বসার ঘরের দিকে চলে গেল। বসার ঘরের দিকে যতই এক পা করে এগুচ্ছে মাহার বুকের ধুকপুকানি সমান তালে বেড়ে যাচ্ছে। বিয়ের পর এই প্রথম মুখোমুখি হবে আফনানের। চোখ তুলে চাইতে পারবে তো মাহা? বসার ঘরের দরজা ভেদ করে ভেতরে পা রাখতেই মাহাকে প্রথম দেখলেন আফনানের মামা। সহাস্য মুখে চেঁচিয়ে বলে উঠলেন, আরে এই তো আমাদের আফনানের বউ চলে এসেছে। এসো মামনি, আফিয়া ওকে আফনানের পাশে বসা। আফনানের বউ মাত্র এই দুটো শব্দের ভারে সাথে সাথেই নুইয়ে পড়ল মাহা। অতিরিক্ত সুখানুভূতিতে গায়ের পশমগুলো দাঁড়াতে ভুলল না। এদিকে মামার কথা শুনে উপস্থিত সবাই একযোগে তাকালো নতুন বউয়ের দিকে। তাকালো আফনানও। কিন্তু তাকিয়ে যেন মস্ত এক ভুল করে ফেলল আফনান। এ দৃষ্টি সে কী করে ফেরাবে আজ? উপস্থিত লোকজন পরিবেশ সব ভুলে অপলক চেয়ে থাকলো তার হৃদয়হরণীর দিকে। মাহা সুন্দর, অসম্ভব সুন্দর, কিন্তু আজ কোন বিশেষণে বিশেষিত করবে সে মাহাকে? গায়ে জড়ানো লাল জামদানি, মাথায় লাল ওড়না, নাকে চকচক করছে ছোট্ট একরত্তি হিরে, লিপস্টিকের আড়ালে থাকা আদুরের ঠোঁট দুটো অল্প স্বল্প কাঁপছে বোধ হয়। মাহাকে এভাবে আগাগোড়া নিরীক্ষণে ঠিক কত সময় পেরোলো জানা নেই আফনানের। এক ঝাঁক হাসির ঝংকারে ঘোর কাটল তার। মাহার থেকে দৃষ্টি সরিয়ে দেখতে পেল সবাই তার দিকে তাকিয়ে সমস্বরে হাসছে। আফজাল সাহেব নিচু হয়ে ছেলের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন, মাহা পালিয়ে যাচ্ছে না, এখন ওপাশে সরে গিয়ে বসতে দাও মাহাকে। আহাম্মক কোথাকারে, কতক্ষণ ধরে ডাকছে সবাই, সেদিকে হুঁশ নেই। আফনান ভেবেছিল আজ আর তার গলা দিয়ে আওয়াজ বের হবে না। তবে বাবার এহেন কথার প্রত্যুত্তরে একটু রসিকতা করার সুযোগটা হাতছাড়া করতে পারল না কিছুতেই। বাবার মতো ফিসফিসিয়ে বলে ফেলল, তোমার ভাতিজি হুঁশ থাকতে দিচ্ছে কই? আর একটা কথা বলো তো বাবা, এত সহজে বিয়েটা হতে দিলে এরপর ঠিক কী প্ল্যান করেছো ওকে আমার থেকে দূরে রাখতে? এই এই মাহা, আয় তো মা, এখানে বস, এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছিস। আফনানের লাগামহীন কথায় খালি মুখেই বিষম খেলেন আফজাল সাহেব। প্রসঙ্গ পাল্টে দ্রুতই মাহাকে বসতে দিলেন আফনানের পাশে। মাহার জীবনের সব লজ্জা যেন এই মুহূর্তে এসে জমা হয়ে এসেছে। মাথা তোলার বিন্দু মাত্র প্রয়াস চালাচ্ছে না। ওদিকে বর কনেকে এতক্ষণ পর একসাথে পেয়ে যে যেভাবে পাচ্ছে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছে। আরে ভাইয়া, মাহাপ্পি এখন আর তোমার কাজিন নয়, বউ। একটু তো নর্মাল বিহেভ করো। একটা ছবিও ঠিকঠাক তুলতে পারছি না, মনে হচ্ছে অন্য কারোর বিয়ের দাওয়াতে এসে অন্যের বউয়ের পাশে বসে ছবি তুলছ। আর মাহাপ্পি, আরও ক্লোজ হয়ে বসো তো। ক্যামেরা নামিয়ে বিরক্তির সুরে কথাগুলো বলল শুভ্র।
শুভ্রর কথায় আফনান মাহার কোনো পরিবর্তন না হলেও ঘরের মুরব্বীরা একে একে উঠে গেলেন। বাচ্চারা নিজেদের মতো আনন্দ করুক। বড়রা সবাই উঠে গেলে আফনান গা ঘেঁষে বসল মাহার। নিচু স্বরে বলল, আমাকে কি মারতে চাস? আচমকা নিজের খুব কাছ থেকে আফনানের এমন কথা শুনে ভয় পেল মাহা। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে আফনানের চোখে চোখ পড়ল তার। আফনানের ঘোর লাগা দৃষ্টির বিপরীতে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মাহার। আগের ন্যায় দৃষ্টি নিচে নামিয়ে বলল, কী সব বলছো? এইভাবে কেন সেজেছিস? কেন ভালো লাগছে না? একদমই না। মুহূর্তেই মাহার লজ্জা রাঙা চেহারায় আঁধার নেমে এলো। ছলছলে চোখে বলল, তুমি পছন্দ করো না তাই খুব বেশি সাজিনি। ওরা জোর করে এটুকু সাজিয়ে দিল। আমি কি করতাম বলো? আমি এক্ষুনি চেঞ্জ করে ফেলছি সব। কথাটা বলে সত্যি সত্যিই দাঁড়িয়ে গেল মাহা। তবে এক পা এগুনোর আগে পেছন থেকে হাতটা টেনে ধরল আফনান। এরপর নিজে পাশাপাশি দাঁড়িয়ে মাহার কোমরে এক হাত রেখে সামনে দাঁড়িয়ে থাকা শুভ্রকে বলল, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যা ছবি তোলার তুলে ফেল। আমার কিন্তু ধৈর্য কম। উত্তপ্ত কয়লার পাশে দাঁড়িয়ে নিজেকে বেশিক্ষণ পুড়তে দিতে পারবো না। চমকে আফনানের দিকে চাইল মাহা। চোখজোড়া যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। একটু পর পর এসব উদ্ভট কথা বলে কী বোঝাতে চাইছে লোকটা? আফনানের মনোভাব বোঝার ব্যর্থ প্রয়াসে তার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকলো মাহা। আফনান সেদিকে খেয়াল করে মাহার থুতনিতে হাত রেখে ওর মুখটা সামনে ঘুরিয়ে বলল, আমাকে বোঝার জন্য সারা রাত পড়ে আছে। নাও স্মাইল ফর দ্য ক্যামেরা। সব ফর্মালিটি খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় রাত 12টা। আফজাল সাহেবের কথা মতো মাহাকে নিয়ে সারোয়ার সাহেব আর মুনিয়ার এখন ফিরে যাওয়ার কথা। সব বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, এক্ষেত্রে হলো উল্টো। শেষে বউ কিনা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে। সারোয়ার সাহেব অনেকক্ষণ যাবৎ ভাইকে কিছু বলবেন বলে উসখুস করছেন, কিন্তু আফজাল সাহেব বিচক্ষণ মানুষ। ছোট ভাইয়ের না বলা কথাটা আগে থেকেই বুঝতে পারছেন, তাই আরও বেশি করে তাড়া দিয়ে বললেন, নাও নাও সারোয়ার, আর দেরি করো না, মাহাকে নিয়ে বেরিয়ে পড়ো। সারা দিনের ধকল মেয়েটার, বাসায় গিয়ে রেস্ট নিক। 2 দিন পরই তো আবার সিলেট ফিরে যেতে হবে। মাহাকে ধরে দাঁড়িয়ে আছে সানা আর আফিয়া। এই ভরা ঘর খালি করতে সানার মন একটুও সায় দিচ্ছে না। মেয়েটা থাকায় ঘরটা আলো হয়ে আছে। কি হতো আজকের রাতটা থেকে গেলে? কিন্তু স্বামীর সিদ্ধান্তের উপর কথাও বলতে পারছেন না তিনি। মাহার ভীষণ কষ্ট হচ্ছে। চক্ষু লজ্জার কারণে শব্দ করে কাঁদতে পারছে না। ঠোঁট চেপে কোনো মতে কান্না আটকে রেখেছে। শেষে মানুষ বলবে নতুন বউ কিনা বাবার বাড়ি যাবে না বলে কেঁদে ভাসাচ্ছে। আফনানের ভাবমূর্তি অদ্ভুত শান্ত এবং স্থির। সে কি ভাবছে বাইরে থেকে বোঝার উপায় নেই। সকলের থেকে খানিক দূরে বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সারোয়ার সাহেব সকলের দিকে এক পলক তাকিয়ে সাহস সঞ্চয় করে বলে ফেললেন, বলছি ভাইজান, যাই বলুন না কেন, বিয়েটা তো হয়ে গেছে। সে আমরা মেয়ে উঠিয়ে দেই বা না দেই, হিসেব মতো আজ মাহার বিয়ের প্রথম রাত। এ সময় তো ওর শ্বশুর বাড়ি। এটুকু বলতেই আফজাল সাহেব ওনার দিকে তাকিয়ে চোখ রাঙালেন। মুহূর্তেই পরের কথাটুকু সংশোধন করে আবারও বলতে শুরু করলেন সারোয়ার সাহেব, মানে বলতে চাচ্ছিলাম শ্বশুরবাড়ি নয়, এটা তো ওর নিজেরই বাড়ি। আর ভাবিও এত কান্নাকাটি করছেন, তাই বলছি মাহাকে আজ বরং রেখে যায়, কাল সকাল সকাল এসে নিয়ে গেলাম না হয়। এরপর ঘরময় শুনশান নীরবতা, যেন আফজাল সাহেবকে সকলে কিছু ভাববার সময় দিচ্ছেন। মিনিট 5 সময় নিয়ে আফজাল সাহেব আসলেও কিছু একটা ভাবলেন। অতঃপর মাহার কাছে যেয়ে জানতে চাইলেন, তুমি কি চাও মাহা? আজ এখানে থাকবে নাকি বাসায় ফিরে যাবে? তোমার ইচ্ছেই আমার ইচ্ছে। চাচ্চু যে সরাসরি এভাবে জিজ্ঞেস করে ফেলবেন ভাবতে পারেনি মাহা। বহু কষ্টে কণ্ঠে আওয়াজ এনে বলল, বড় মা আর আফিয়া যখন এত করে বলছে, আমি না হয় আজ থেকেই যাই চাচ্চু। মাহার কথার মাঝেই আফনানের দিকে চোখ গেল তার। লোকটা খুশি হলো না রাগ করল বোঝা গেল না, তবে কোনো একটা তীক্ষ্ণ অনুভূতির রেশ আফনানের চোখ মুখে বিদ্যমান। দ্রুতই চোখ ফিরিয়ে আনলো মাহা। মাহা যখন চাইছে তখন আমি আর কি বলবো? সারোয়ার মুনিয়া, বেরিয়ে পড়ো তোমরা, মাহাকে কাল আমি দিয়ে আসবো। সকলে একযোগে স্বস্তির শ্বাস ফেললেন যেন।
মেয়ের মাথায় হাত বুলিয়ে কিছু জরুরি বিষয় বুঝিয়ে দিয়ে প্রস্থান করলেন ওনারা। মাহাকে নিয়ে আফিয়া আর সানা ভেতরে চলে গেল। কেবল আফজাল সাহেব আর আফনান দাঁড়িয়ে আছে। দুজনেই পাল্লা দিয়ে নিজেদের গাম্ভীর্য বজায় রেখেছে। আফজাল সাহেব ছেলের দিকে কটমট দৃষ্টিতে একবার তাকিয়ে প্রস্থান করতে নিলেই আফনান বলে উঠল, আমি কিন্তু মাহাকে ধরে রাখিনি। তোমার মাহাই যেচে আমার কাছে থাকতে চেয়েছে। আমাকে এত পাহারা দিয়ে রেখে কী লাভ হলো তোমার বাবা? নিজের ভাতিজিকে তো সামলে রাখতে পারলে না। আজকেই শেষ। তোমার মা আর আফিয়া জেদ করছিল, তাই মাহা না করতে পারেনি। এরপর আর এমন হবে না। তুমি তোমার কাজে মন দাও, আঙুল উঁচিয়ে তেজি কণ্ঠে বললেন আফজাল সাহেব। আজকেই শেষ নয় বাবা, আজই শুরু। এরপর থেকে প্রতিবার তোমাদের মেয়ে নিচে থেকে আমার কাছে ছুটে আসবে। আমার ডাকতে হবে না, পারলে আটকে দেখাও। হতভম্ব আফজাল সাহেবকে একা ফেলে ধীরে সুস্থে নিজের রুমের দিকে পা বাড়ালো আফনান। ওদিকে আফজাল সাহেব কিছু কঠিন কথা শোনানোর জন্য হাত উচালেও মুখ দিয়ে বের করতে পারলেন না। অতঃপর বিড়বিড় করে বললেন, হতচ্ছাড়া কোথাকার। মাহাকে আফনানের রুমে বসিয়ে ফ্রেশ হতে গেছে আফিয়া। এতক্ষণ সবার মাঝে থাকলেও এখন আফনানের সাথে বন্ধ ঘরে একা থাকতে হবে ভাবতেই গা হিম হয়ে আসছে তার। ধুর, তখন বাবার সাথে চলে গেলেই ভালো হতো। অতিরিক্ত নার্ভাসনেসের জন্য মাথাটাও কেমন ঘুরছে। মাহা শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে ঘরময় হাঁটাহাঁটি করছে আর একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছে। এর মধ্যে হাত ঘড়িটা খুলতে খুলতে রুমে আসলো আফনান। মাহাকে এক পলক দেখে আবার ঘড়ি খোলায় মনোযোগী হয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই এখানে কেন? কোথায় থাকবো তাহলে? আফনানের এমন প্রশ্নে ভড়কে গিয়ে আমতা আমতা করে উত্তর দিল মাহা। ভাবল লোকটা তাহলে খুশি হয়নি সে আজ থেকে যাওয়ায়। মুহূর্তে মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল মাহার। নাক টেনে কোনো রকমে কান্না চেপে রাখল। এর মাঝেই আবারও শোনা গেল, তোর বড় মা আর আফিয়া আছে না, ওদের জন্যই তো থেকে গেলি আজ। ওদের সাথেই থাক গিয়ে, আমার এখানে কেন এসেছিস?